রাস্তার এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রায়। হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া। পাশ কেটে যাচ্ছিলাম, যেটা ভাবিনি সেটাই হয়েছে। পিছন থেকে হাত টেনে ধরলো আমার। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাতের সম্মুখীন হতে হয় সাদিয়াকে। অতঃপর রায় বলল, আপনার লজ্জা শরম মান সম্মান কি লোপ পেয়েছে নাকি? কতটা না নিচু মন মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি। বলতে হয়তো রায়ের রাগান্বিত চেহারাখানি দেখে। অতঃপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার। ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায়। স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভিতরে বসে থাকা লোকটাকে স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামীই ছিল। তর তাজা প্রাণ এক নিমিষে চোখের সামনে নিথরে পরিণত হয়ে গেল। নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। এখনো মুখ থেকে গল গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঞ্জিত করতে সাহায্য করছে। চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে। মনে মনে কিছুটা আনন্দও হচ্ছে বটে। এই সাদিয়াই আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল। কারণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিলেন বলে চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দেব। কিন্তু তা হয়ে উঠল না আর। চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখনও রায় ভয়ার্ত হয়ে জড়িয়ে ধরে আছে আমায়। নিমেষেই সাদিয়ার লাশের আশপাশটায় নানান মানুষে ভরপুর হয়ে ওঠে। রায় বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে আমায়, চলো এখান থেকে চলে যাই। অতঃপর বাসার উদ্দেশ্যে গমন করলাম। বাসার কিছুটা নিকটে চলে আসতেই রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন। হঠাৎ রায়ের নিকট শব্দের চিৎকার আমার শরীরটাকে এক নিমেষেই শিউরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছনে ফিরে তাকাতেই চোখ জোড়া আমার অশ্রুসিক্তে রূপান্তর হয়ে যায়। চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরে চোখের সামনে পড়ে রয়েছে রায়। কোনো সাড়া শব্দ নেই তার। সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দু নয়নে দেখে আমি প্রায় পাগলে পরিণত হয়ে গিয়েছিলাম। এতএব রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে। অতঃপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল, আপনার মেয়ের বাঁচার চান্স বেশি, তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পাটা কেটে ফেলতে হবে। কিচ্ছু করার নেই। সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে। কথাগুলো বলার পরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে। রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, বেঁচে গেলি। খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম আমি। কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ টাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষে স্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত, কিন্তু আমি বলছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল, কুকুরের লেজ সে। অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বনের এক ক্ষুদ্র পশুকে চিনতে পারবো না? হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভ্রুক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনের আজ এই অবস্থা। কিন্তু আফসোস, এ যাত্রায়ও তুই বেঁচে গেলি। সে কতটা দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরপুর তোমার মনটা। তুমি এত নিকৃষ্ট কেন? কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি
প্রবাসে ঘামে প্রতিনিয়ত পরিশ্রমে সাত বিজানো এই আমাকে মিথ্যে সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করেই জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। আমি নির্দোষ, নিরপরাধ। তারপরেও তুমি আমায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমায় 15টা বছর নরক যন্ত্রণার আর্তনাদে প্রতিনিয়ত ব্যথায় যন্ত্রণায় বেদনায় কষ্টে কাতরাতে হয়েছিল। তবুও হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনায় ভুগছ, অনুতাপের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি বলছিলাম, ব্যাঠিক ছিলাম, ভুলেই গিয়েছিলাম তুমি তো কোনো মানুষ না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে। ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেও ছিলাম বটে, তবে পরক্ষণেই আমি থেমে যাই রূপার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। তার মানে রূপা এখন এই পাপিষ্ট ছেলেটির তত্ত্বাবধানে রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মধ্যে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখিনি, কখনো ভাবিনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথেই লিপ্ত হবে বিবাহ নামক কোনো এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকারী হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উফ, নিয়তির কি খেলা, আবার মোলাকাত হয়েই গেল আমাদের। এতএব আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকাইয়া কোনো সত্য। সময়টা সেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুইজন। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভিতরটা দহনে পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে রয়েছি অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছেন ভিতরে। রয়েছি আমি বহু চিন্তার মাঝে। হঠাৎ রায়ের বাবা এসে উপস্থিত হলেন আমার সম্মুখে। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে উচ্চ কণ্ঠের সুরে আমায় বললেন, শুধু তোর জন্যই আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণাদায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই? নিজের স্ত্রীকে দেখে শুনে সামলে রাখতে পারলি না। নিচু মাথা, গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছি একইভাবে। আজ যদি উনি জানতেন ওনার বড় মেয়ের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে হয়তো সবচেয়ে বেশি তিনিই রূপার দিকে আঙ্গুল তুলে ঘৃণিত নারী হিসেবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনও মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতের স্মরণীয় প্রতিটা মুহূর্তগুলোর কথা। হয়তো আর হবে না গভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা। পিছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায়, হে আমার প্রিয় শাহরিয়ার। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এখন সার্বক্ষণিক রায়ের নিকট থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবেলা বিরক্তহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই অন্তত আমার নেই, কারণ সত্যি বলতে আমার জন্যই রায়কে আজ বাস্তবতায় এক পাহীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও বা এর বেশ যথেষ্ট অনেক কারণও রয়েছে বটে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকট রূপার উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকেও তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়েও নিজেকে আমার সামনে যন্ত্রণাহীন হিসেবে সাব্যস্ত করার বৃথা চেষ্টা করেছিল রায়। একটু টু শব্দ অবধি করেনি সে, কিন্তু তারপরও খবরটা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। এতএব দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গায়ে হাত তোলেন এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক, ঘর জামাইয়ের মতোই থাকবি। প্রতিনিয়ত আরাম আয়েশে থাকছিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটে পুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ের দেখাশোনার বেলায় এতটা কেয়ারলেস বাট হয়। অতঃপর সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে আমার কোনো দোষ ছিল না,
স্থানটা আগে থেকেই বেশ পিচ্ছিল ছিল, কিন্তু রায়ের এরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব আকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানালার গ্রিল স্পর্শ করে মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। দৈনন্দিনের চেয়ে আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র, কারণ আজকের এই দিনই বিনা দোষী অপরাধ না করা সত্ত্বেও 15 বছরের জেল হয়েছিল আমার। হঠাৎ রায় ডাকলো আমায় তার নিকটে। এতএব রায়ের কাছে এসে বসলাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আমি বললাম, কই, না তো। আমি সব সময় কেন যেন বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আর্তনাদে কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ার কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, হ্যাঁ, ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলে এই আমায় বলতে পারো। আমার বিশ্বাস, তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকার মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল? সঠিক সময়ের অপেক্ষা করো। নিশ্চয়ই তুমি এই বিষয় সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ, এখন জানতে চাই। না রায়, প্লিজ, আজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না সেই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি মুখ নামের এই যন্ত্রাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দিবে যে তুমিও বুঝবে ভুল ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্ত এই আমাকে। আমার কথার জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজনেই এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছি, কারো মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আজ যে করেই হোক, যেভাবেই হোক, সত্যিটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ। রায়, এসব কি করছো? বললাম তো, সময় এলে নিজে থেকেই তুমি সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথায় স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃস্বতে রূপান্তরিত হয়ে যাবে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কী করণীয়। চোখ বন্ধ করে ভাবছি অনবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফল স্বরূপ শূন্য এসেই উপস্থিত হচ্ছে। কিছুতেই সলিউশন পাচ্ছি না, খুঁজে ঠিক করা যায় কি এখন। অতঃপর রায়ের জোরাজোরির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম, তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক, তবে আজ আবার না বলেও পারছি না। শোনো তাহলে এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলোর কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। যারা মূলত বাংলাদেশি ছিল, তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটছিল, তবে তার কিছুদিন পর ভালো পড়াশোনার তাগিদে দেশ থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রহর যতই বাড়ছিল, তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল। তাদের আড়ালে আবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখকে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরেও ফেলেছিলাম, কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠস্বর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছেন।
অন্যথায় আমায় কাজ থেকে বিতাড়িত করার তীব্র হুমকি দিয়েছে। আর ওই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল, না হলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠত আমার জন্য। তারা উভয়ই বারে যেত, ড্রিঙ্ক করত, রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাহিরে বাগানে কাজ করছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে। অতঃপর মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভিতরে আসতে বলে। অতএব মেয়েটি ভিতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে পৈশাচিক এক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা খটকা হিসেবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্বটা হিসাবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রোদ্রে ঘামে জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সেই মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অতঃপর মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অবধি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয়। অতঃপর মেয়েটি রূপাকে দেখা মাত্রই কান্নার মাত্রাটা আরও তীব্র করে চিৎকার করে বলল, ইওর কাজিন রেপ মি। কথাটা বলার পর পরই কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ করে না দিয়ে বাড়ির গেটের বাইরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগেই মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখল করে নিয়ে চলে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাত মেয়েটিকে নিমেষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায়। স্তব্ধ আমি। এমনটা কি করেই বা করতে পারলো সে? অবশ্য ওর মতো ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়? রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অতএব দ্রুত সব কাজ ফেলে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখিলাম আমি রাকিব তার নিজ কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। অতঃপর নিজেকে আর কোনো ক্রমে সামলে নিতে পারছিলাম না। ছিঃ, কিছু মানুষ কতই না জঘন্য হয়ে থাকে। এতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম, তখন পিছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তেই জ্ঞান শূন্য করতে বাধ্য করে। অতঃপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভিতরে পড়ে থাকতে দেখে খুবই হতভম্ব হয়ে পড়েছিলাম। চারদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার। কিছুই পারছিলাম না বুঝতে আমি। পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি, অর্থাৎ রূপার সেই বান্ধবীকে ধর্ষণ করেছি। কারো মুখের কণ্ঠস্বর থেকে এরূপ কথা সত্যিই সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতঃপর হলো না কোনো ক্রমেই শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখ্য শিকার হিসেবে নির্দোষ হয়েও দাঁড়াতে হয় আদালতের সেই কাঠগড়ায়, যেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে, তখন আমি নিজের উপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর না নিতে পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য আজ তুই ওই কুলাঙ্গারকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেদিন নিজেকে নির্দোষী প্রমাণ করার বৃথায় অনেক চেষ্টা করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হইনি।
টেনে হিঁচড়ে আমায় নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সেই অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর নিজ পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগহীন থাকতে হয় এই আমাকে। এতটুকু বলেই থেমে যায় আমি। অতঃপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সব কিছু শেষে এখন আমি যেই শব্দগুলো তোমার নিকট প্রয়োগ করব, যেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে, নিশ্চিত হয়তো বা করবে না গ্রহণ, সেই ঘুরিয়ে ফিরিয়ে দিবে ফিরাইয়া আমায়, কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজমান রায়ের মুখখানিতে, বলছে না কোনো কথা। চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি। রায় এখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না আমি, অপেক্ষায় রয়েছি রায়ের উত্তরের। এতএব অপেক্ষার প্রসান ঘটিয়ে রায় তার 5টা আঙ্গুল একত্রিত করে কষে সজোরে 2টো থাপ্পড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীন ঘরে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি সক্ষম। রায়ও পরিশেষে করবে না বিশ্বাস এই আমাকে। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এর জন্যই তুমি ফুপা ফুপি এবং আমার বড় বোনের থেকে সব সময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। এতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বোন। সেদিন তোমার বোন আমাকে গাড়ির নিচে পিষে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা। এরূপ জঘন্য বা ঘৃণিত কাজে ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্যই তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়ে তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। অতঃপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছো আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট যন্ত্রণা বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায় পেয়েছো অনেক ব্যথা, এখন আর কোনো কষ্ট যন্ত্রণা পেতে দেব না তোমায়। ভয় নেই, আজ একা নও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর হওয়ায় সেদিন আমরা উভয়ই ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমোতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমেষেই লণ্ড ভণ্ডতে রূপ ধারণ করে ধুলোয় মিশে নিঃস্ব হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভিতর দিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়, কিন্তু পরক্ষণেই আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখে। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তির শিকার হতে বাধ্য করে, কারণ মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েটাকে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম, তার চেয়ে অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং তোরই চোখের সম্মুখে আমি তোর ওই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভিতরে তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো।
তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে। মা আজ লোক লজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনো, যেদিন জনসম্মুখের সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। সারা শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে। না, এখন আর কিছুই ভাবা যাবে না। অতপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাপিষ্ঠ ছেলেটি পাঠিয়েছে। কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসি কার্যকর হবে, সে কি করেই বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসাবে বিবেচিত করতে চাইবে। হঠাৎ ফোনটা বেজে উঠল আমার। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম, রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে, সেই পাপিষ্ঠ ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করলাম আমি, এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামী হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলেই ফোনটা কেটে দেন। তবুও কেন যেন আজ দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না আমি। সব দিক দিয়ে চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগ বিলাস হিসাবে আমাকে চিরে চিরে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতঃপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভাঙ্গিয়া। হাত পা মুখ সব কিছুই বাঁধা আমার। পড়ে রয়েছি ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার। মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবারই নিদ্রা যায় উড়িয়া। ভিড় জমিয়েছে দরজার বাহিরে। অনবরত তীব্র আকারের শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা। উদ্দেশ্য ভেঙে ফেলা, কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, রুমের ভিতরে কি করি বা আসলো সে? হয়তো বেলকুনি থেকে, নতুবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছি আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে। তবুও পারছি না আমি এ শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা তাহার নিকট, যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি প্রদান করে পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে মুহূর্তেই শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মেরে অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করে ফেলেছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্তক্ষরণ হচ্ছিল। নিমিষই রায়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনের লাভায় ফেলে দিয়েছিল। ছটফটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর হয়ে উঠছিল। এতএব রাহাত যখন নিন্দনীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভিতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা প্রচেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে ইনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমেই বলে দিয়েছেন কথা,
অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার ক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল এটা ভেবে একটা মেয়ে আর কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসাবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সব কিছু আমার জন্যই হয়েছে। এমনটাই কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলো তো সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমায় মৃত্যু প্রদান করেন না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাঁধা আমি, পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে, তীব্র ব্যথার নদীতে আর সাঁতার কাটতে। ডুবিয়ে দাও হে প্রভু, নিয়ে যাও পারে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গভীর রাত্রে। নির্ঘুম নিশ্চুপ, কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা তার, তবুও মুখে হাসি রেখে বলল আমায়, চলো না, আজ ওই গভীর রাত্রে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমারও খুব করে ইচ্ছে করছে এই গভীর রাত্রে বৃষ্টিতে ভিজতে। অতঃপর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুজে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লুকালো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলেছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় 2 হাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তকে। বুকে লুকায়িত শত শত কষ্টের তীব্র গরম খোয়াগুলো এই বৃষ্টি ভেজা রাতে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে, তার হাসিটা কিন্তু দারুণ। নাইবা আর দিলাম তাহার রূপের বর্ণনা। পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রায়। নিমেষেই 7টা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রায়, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রায় বলল না কিছু, নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞেস করলে রায় এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল আমায়, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে, চলে এসো আমার সাথে মায়ার ভুবন ছেড়ে। জানো শাহরিয়ার, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি। তুমিহীনা আমি যে অচল, কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। হয়তো দেখেছো দুঃস্বপ্ন, ভুলে যাও, করোনা পাগলামি এরূপ, আছি সর্বদা আমি তোমারই। অতঃপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ দুটি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো, খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়, আজ ঘর ভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশুরূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমিষেই গোমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশে লোকজনের ভিড়াভিড়ি। ভিতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভিতরে? অতঃপর আরেকটু ভিতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটি। বুকটা কেঁপে উঠল, সারা শরীর ঝিমঝিম ছমছম করছে, শিউরে উঠছে বুকের ভিতরের কষ্টের দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কি দেখিলাম আমি? এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা আমার মতো এক আঘাতপ্রাপ্তকে আরও আঘাত প্রদান করে? কেন আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে? কি আমার অপরাধ?
কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি, তার রক্তমাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। এ কি সর্বনাশ হলো আমার! রায়ের বিবস্ত্র লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা। না বলে নীরবে চুপচাপ চলে যায়, সবাইকে ছেড়ে, উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পর পরে আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে উনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি, পারছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে, অশ্রুসিক্ত নয়ন জোড়া বন্ধ করে, পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে ভেঙে পড়লাম কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় এক বাস্তবকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কিরূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার? কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন ঘরে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না আর, নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিছে মায়ার এ দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে। চাই না আর বাঁচতে, নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেওয়া হোক একই সাথে দুজনার কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে, বৃথায় আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা। অতঃপর কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধানে বলল এক লোক, কেঁদো না আর ভাই, নিয়ে যেতে দাও এই মৃত লাশটি, তদন্ত করা হবে তাই। হুঙ্কার দিয়ে উঠিলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রায়। এখনও তো কত কাল, কত শত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মুহূর্তেই সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নেয় তিনি। এতএব আবার বললেন তিনি, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে, মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে। হঠাৎ দেখিলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা, এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন একের পর এক আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। সাথে সাথেই চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যে, ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজেরই বোনের সাথে? অতঃপর সন্দেহর মুখ্য তীর গিয়ে বেদ করল রূপার বুকখানি। জেরা করা হয় তাকে, সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ঠ মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথায় চেষ্টা করছে ছাড়ানোর। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম এই আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকেই তিল তিল করে আবার বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সব কিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলি না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যিই একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না। পাশেই ভয়ে কুটুমুটু হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী, অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্যস্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাদে লুটিয়ে পড়ল ফ্লোরে।
অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ ২১টা দিন আমি রায়হীন তীব্র ব্যথার যন্ত্রণা বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত্র। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার-স্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছুপা হতে দ্বিধাবোধ করিনি। ১ মাস ৮ দিন পর জেলের ভিতরেই রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্ঠের মৃত্যুর সংবাদ এসে পৌঁছে আমার নিকটে। অতঃপর সেদিন গভীর রাত্রে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাঁদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়েরই খাবার সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি, যা আহার করার সাথে সাথে দ্রুতই কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণান্বিত অনুভব করবে। অতঃপর পাশে থাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে, তবুও যন্ত্রণা কমবে না তাদের, বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা যেটা পানি হিসেবে পান করেছিল সেটা আসলে এসিড জাতীয় এক পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট ও যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ। এতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথ শিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। অতঃপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশেই রয়েছে, ডাকছে আমায় তাহার নিকট। অতঃপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না রায়ের কবরের নিকটে। চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়েই ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো এই মায়ার ভুবন ছেড়ে। পাশেই আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়েছিল, সেও একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম আমি। নিমেষেই ঘুম ভেঙে যায়। আমার গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ার চেহারাখানি। অতঃপর বহু বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে। স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে রক্তে ফ্লোরটা মাখামাখি, রক্ত চলাচল ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রমে বারবার আমায় ইঙ্গিত করছে। সময় ফুরিয়ে এসেছে আমার। দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করলাম ভাইকে, কেন করলে এমন? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুরবাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোরে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কেউ একজন ডাকছে আমায়, তাহার নিকটে যাচ্ছি চলে, সবাইকে ছেড়ে। সমাপ্ত।